আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে ভাব সম্প্রসারণ। হ্যাঁ, আমরা ভাব সম্প্রসারণ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। তো প্রথমে আমরা শিখন ফল জেনে নিব। এই পাঠ শেষে তোমরা ভাব সম্প্রসারণ কি তা বলতে পারবে, ভাব সম্প্রসারণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ভাব সম্প্রসারণের লিখন কৌশল উল্লেখ করতে পারবে। তো এরপরে আমরা ভাব সম্প্রসারণ কি সেটি সম্পর্কে জানব। তো আক্ষরিক অর্থে ভাব সম্প্রসারণ মানে বর্ধিতকরণ বা সম্প্রসারণ। এরপরে স্বল্প পরিসরে গদ্য কিংবা পদ্যাংশের কোনো চরণ বা বাক্যের অন্তর্নিহিত গভীর গূঢ় ভাবকে বিস্তৃতভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করার নামই ভাব সম্প্রসারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, দুটি বিষয় সেখানে রয়েছে। সেটি হচ্ছে অন্তর্নিহিত যে ভাব বা তাৎপর্য, সেটিকে আমাদেরকে বুঝতে হবে এবং সেই অন্তর্নিহিত ভাব বা তাৎপর্যকে আমাদের বৃদ্ধি করতে হবে। তাহলে যে অন্তর্নিহিত ভাব সেটিকে বিস্তৃতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা ভাব সম্প্রসারণের গুরুত্ব সম্পর্কে জানব। সংক্ষিপ্তাকারে প্রকাশিত কোনো বিষয়বস্তুর ভাবকে শিল্প সৌকর্যময় ভাষার সাহায্যে পল্লবিত করে তোলার নামই ভাব সম্প্রসারণ। ভাবের ব্যঞ্জনা ইঙ্গিতের বাইরে এনে ভাব সম্প্রসারণের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করাই এর উদ্দেশ্য। ভাব সম্প্রসারণের মাধ্যমে বক্তব্য বিষয়টি পাঠকের কাছে সহজ হয়ে ওঠে। এতে পাঠকের চিন্তা থেকে জটিলতার আবর্ত কেটে যায় এবং পাঠক মূল বক্তব্য বুঝতে সক্ষম হয়। অর্থাৎ ভাব সম্প্রসারণ শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের চিন্তা শক্তির সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করে। কাজেই ভাব সম্প্রসারণের গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের যে চিন্তা শক্তির বিকাশ সেটি কিন্তু ভাব সম্প্রসারণের মাধ্যমে হয়। এছাড়া কোনো জটিল বিষয় জটিলতা কাটিয়ে সেটি মূল বক্তব্য আসলে সবার কাছে পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ পাঠকের বুঝতে সক্ষম হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা ভাব সম্প্রসারণের কিছু নিয়ম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। তো ভাব সম্প্রসারণ দুরকম হতে পারে, যেমন প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মূল ভাবটিকে ব্যঞ্জনাধর্মী ভাষায় ব্যক্ত করা হয়, আর পরোক্ষ ভাব সম্প্রসারণে মূল ভাবটি অভিব্যক্ত হয় রূপক, প্রতীক ইত্যাদির আবরণে। তো আমরা এছাড়া দেখি ভাব সম্প্রসারণ করার সময় তোমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন, অর্থাৎ কয়েকটি বিষয় সম্পর্কে তোমাদের ধারণা থাকা একান্তই প্রয়োজন। তো সেগুলোর মধ্যে রয়েছে মূল ভাবটির বিষয়ে স্পষ্ট ও সঠিক ধারণা গড়ে তোলার জন্য মূল রচনাটি একাধিকবার পাঠ করা বাঞ্ছনীয়। অর্থাৎ তোমাদের যে বিষয়টি দেয়া থাকবে সেটি তোমরা শুধু একবার নয় একাধিকবার পাঠ করবে। এতে করে তোমাদের কাছে বিষয়টির যে স্পষ্ট ও সঠিক ধারণা তৈরি হবে। এরপরে দেখো, মূল রচনাটির প্রতিটি শব্দই যেহেতু ব্যঞ্জনাধর্মী, তাই প্রদত্ত রচনার প্রত্যেকটি শব্দ প্রয়োগের যথার্থ বিষয়ে শিক্ষার্থীকে অনুসন্ধিৎসু
হতে হবে। অর্থাৎ যে একটি বা দুটি বাক্য আমাদের দেয়া থাকে সেটি অত্যন্ত ব্যঞ্জনাধর্মী। এখানে প্রত্যেকটি শব্দেরই আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে বা এর ভিতরে যে গূঢ় অর্থ আছে সেগুলোকে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এরপরে দেখো, মূল রচনার রূপক উপমাদি থাকলে সেগুলোর বিশ্লেষণ এবং প্রয়োগের মাধ্যমে যাচাই করে তার ভিতরের প্রচ্ছন্ন ভাবটির মর্ম উদ্ধার করতে হবে। অর্থাৎ যে উপমা রূপক দেয়া থাকবে সেগুলোকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সেটির যে মর্ম রয়েছে সেটিকে আমাদের তুলে ধরতে হবে। এরপরে দেখো, ভাব সম্প্রসারণের সময় চিন্তা ভাবনা এবং কল্পনা শক্তিকে যথাসাধ্য প্রয়োগ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটি চিন্তা ভাবনা এবং কল্পনা শক্তিকে যথাসাধ্য প্রয়োগ করতে হবে। এরপরে মূল ভাবটিকে সমৃদ্ধ করার জন্য প্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণার মতো কোনো মহাপুরুষের বিখ্যাত উক্তি বা কবিতার দু চারটি চরণ পংক্তি উদ্ধৃত করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই বিষয়টি যেন প্রাসঙ্গিক এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করছি ভাব সম্প্রসারণ সেটার সংশ্লিষ্ট হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণের সহায়ক হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে ভাব সম্প্রসারণে অনুচিত বাক বিস্তার বা অবাঞ্ছিত উপমা অলঙ্কার প্রয়োগ করা কাঙ্ক্ষিত নয়। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেন আমরা অপ্রাসঙ্গিক কোনো উপমা অলঙ্কার প্রয়োগ না করে থাকি। তো এরপরে আমাদেরকে আরো কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে যেন আমাদের ভাব সম্প্রসারণের ভাষা সহজ সরল এবং সাবলীল হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায়ই আমাদেরকে প্রশ্ন করে থাকো যে আসলে কতটুকু লিখতে হবে আমাদের বা কয় পৃষ্ঠা লিখতে হবে, এ ধরনের প্রশ্ন আমরা তোমাদের কাছ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাব সম্প্রসারণের আয়তনের কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম কিন্তু নেই। তবে ভাব সম্প্রসারণের আয়তন যাতে প্রবন্ধের মতো বিশাল কিংবা সারসংক্ষেপের মতো ক্ষুদ্র না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো তোমাদের লিখতে হবে। এরপরে আমাদের আরো দু একটি কথা বলার আছে। তোমরা একই লাইন বা একই বাক্য বারবার তোমরা পুনরাবৃত্তি করতে থাকো, এটা কিন্তু কোনোভাবে সমীচীন নয়। তোমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে এবং সম্প্রসারিত যে বক্তব্য সেটি সহজ সরল ভাষায় গুছিয়ে তোমাদেরকে প্রকাশ করতে হবে। এছাড়া প্রাসঙ্গিক ক্ষেত্রে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যেতে পারে, সেদিকেও তোমরা খেয়াল রাখবে। এখন এরপরে আরো একটি বিষয়, ভাব সম্প্রসারণে কিন্তু আমাদের কবি বা লেখকের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এছাড়া কবি বা লেখক বলেছেন বা এ ধরনের উক্তি বা প্রকাশভঙ্গি একেবারেই কিন্তু পরিত্যাজ্য, কখনোই তোমরা এগুলা লিখবে না। তো আমরা ভাব সম্প্রসারণের নিয়মগুলো জানলাম। এরপরে আমরা ভাব সম্প্রসারণের গঠন প্রক্রিয়া সম্পর্কে জানব। তো তোমরা ভাব সম্প্রসারণ কিভাবে কয়টি ভাগে ভাগ করে লিখবে সেটি সম্পর্কে আমরা এখন জানব। গঠনের দিক থেকে ভাব সম্প্রসারণকে তিনটি স্তরে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে মূল ভাব, এরপরে রয়েছে সম্প্রসারিত ভাব, এরপরে রয়েছে মন্তব্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি অংশে ভাগ করে কিন্তু আমরা ভাব সম্প্রসারণটি রচনা করব। প্রথমে আমরা মূল ভাব অর্থাৎ যে বিষয়টি তোমাকে দেওয়া হয়েছে সেটির অন্তর্নিহিত যে ভাবটি রয়েছে সেটি সংক্ষেপে আমরা দু একটি লাইনে তুলে ধরব। এরপরে আমরা সম্প্রসারিত ভাবে গিয়ে আমরা বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ
করব, অর্থাৎ আমরা ভাবের সম্প্রসারণ ঘটাবো। এরপরে মন্তব্যে এসে আমরা সেই বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হব এবং একটি সিদ্ধান্ত আমরা জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 3টি স্তরে ভাগ করে সবসময় ভাব সম্প্রসারণ করবে। তো এরপরে আমরা একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? এখানে আমরা বিষয়টি সংক্ষেপে তুলে ধরব। দেখো, পৃথিবীর যত ভাষা আছে তার মধ্যে মাতৃভাষাই উত্তম। মাতৃভাষায় মনের ভাব যত সহজে প্রকাশ করা যায়, অন্য ভাষায় তা সহজ হয় না। এখানে প্রকাশ বানানের সমস্যা আছে, পয়ের ফলা হবে, তোমরা অবশ্যই খেয়াল করবে বিষয়টি। তো এরপরে মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নিজের ভাষায় মনোভাব প্রকাশে মানুষ যত বেশি আনন্দ পায়, অন্য কোনো ভাষায় তা মোটেই সম্ভব নয়। প্রত্যেক জাতির মাতৃভাষার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে বা আছে, এবং মাতৃভাষার সঙ্গে এমন একটা আত্মিক সম্পর্ক থাকে যে সেই ভাষায় তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। প্রতিভাশালী লোকেরা নানান ভাষা শিখে পণ্ডিত খ্যাতি পান, কিন্তু তারা মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষারই সহায়তা নিয়ে থাকেন। নিজের ভাষার সাথে মানুষের পরিচয় শিশুকাল থেকেই। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশের জন্য মানুষ মাতৃভাষাকে খুব সহজেই ব্যবহার করতে পারে। এরপরে দেখো, মন্তব্যে আমরা কি লিখব? তাই পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে মাতৃভাষায় আপন এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা বা মাধ্যম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটু আগে যে জানলাম 3টি স্তরে আমাদেরকে ভাব সম্প্রসারণ করতে হবে। প্রথমটি মূল ভাব। এখানে আমরা মূল ভাব দেখতে পাচ্ছি। সংক্ষেপে মূল ভাবটি তুলে ধরা হয়েছে। পৃথিবীর যত ভাষা আছে তার মধ্যে মাতৃভাষা উত্তম। মাতৃভাষায় মনের ভাব যত সহজে প্রকাশ করা যায়, অন্য ভাষায় তা সহজ হয় না। এখানে মূল ভাবে বিষয়টির যে অন্তর্নিহিত অর্থ সেটি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এরপরে আমাদের সম্প্রসারিত ভাবে বিষয়টিকে বিশ্লেষণ করা হয়েছে। এরপরে মন্তব্যে এসে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাই পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে মাতৃভাষায় আপন এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা বা শ্রেষ্ঠ মাধ্যম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই 3টি স্তরে ভাগ করে সবসময় ভাব সম্প্রসারণ করবে। তো এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে রয়েছে নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? তো এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি বিষয়টি। তোমরা অবশ্যই এটির বিস্তারিত আলোচনা করবে। বিভিন্ন বইয়ের সহযোগিতার মাধ্যমে তোমরা বিষয়টিকে আরো সুন্দরভাবে আলোচনা করবে এবং সেটি খাতায় সুন্দর করে তোমরা বাড়ির কাজ হিসেবে লিখে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে আমি তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।